আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আপনার আশা করছি সবাই ভালো আছেন। সো আপনাদের সাথে আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি ব্রিটেনে যদি কোনো আইন ভঙ্গ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার সাথে কী কী হতে পারে এবং সেটা কীভাবে আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। সো মূলত যেহেতু মোস্ট অফ দ্য কেসেস আমি এক্সপিরিয়েন্স শেয়ার করি এবং আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে কথা বলি সেটা হচ্ছে স্টুডেন্ট ভিত্তিক। মোস্ট অফ দ্য কেসেস আমি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য দেখা যাচ্ছে কথাবার্তা বলি। তো ওই ক্ষেত্রে আমি বলবো স্টুডেন্টরা সাধারণত যে 3 ধরনের মিস্টেকগুলো করে থাকে সেই 3 ধরনের বিষয়। নাম্বার 1 যেটা সবচেয়ে বেশি ভুল করে থাকে সেটা হচ্ছে ইমিগ্রেশন ল ব্রেক করে। নাম্বার 2 ড্রাইভিং ল ব্রেক করে এবং নাম্বার 3 অ্যাজ এ স্টুডেন্ট তার যেগুলো করা উচিত না সেগুলো করে এবং সেই স্টুডেন্টশিপে থাকা অবস্থায় যে লগুলো থাকে ওগুলো তারা ব্রেক করে। সো এখন কিছু অপরাধ যা একজন স্টুডেন্ট করে ফেলতে পারে এবং সেই ক্ষেত্রে যা যা হয় সেই বিষয় নিয়ে একটু কথা বলা যাক। সো আলটিমেটলি প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি অবৈধভাবে কাজ করলে কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন এবং এটা আপনার জন্য কতটুকু ক্ষতিকর। সো আপনারা যারা জানেন যে টিআর 4 স্টুডেন্ট ভিসার যে ব্যাপারটা আছে সেটাতে কিন্তু আপনি কাজ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ত এখানে দেওয়া আছে যে আপনি সপ্তাহে 20 ঘন্টা বেশি কাজ করতে পারবেন না বাই ল। এবং এটা যে কাজগুলো করবেন সেটা অবশ্যই ডেফিনেটলি আপনার এনআই নাম্বার যেটা আছে, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার, সেটার উপর ভিত্তি করে হতে হবে এবং আপনার পেমেন্ট একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড যদি সম্পূর্ণ করে ফেলে তো ওই ক্ষেত্রে আপনার উপর কিন্তু 20% ট্যাক্সও চলে আসে। সো ট্যাক্সের বিষয়ে আমি এর আগে একটা ভিডিওতে কথা বলেছি, আপনি চাইলে আপনি দেখে আসতে পারেন যে ট্যাক্স আসলে কতটুকু দেওয়া লাগতে পারে বা না লাগতে পারে সে বিষয়ে আপনি ওইখান থেকে জানতে পারবেন। সো আমি যদি একটু বাকিগুলো নিয়ে যাই মানে কথাবার্তা বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনার কী কী হতে পারে। যেমন ধর আপনি স্টুডেন্ট ভিসায় যদি এসে এখানে 20 ঘন্টা বেশি কাজ করেন অথবা অবৈধভাবে কাজ করেন, ক্যাশ ইন হ্যান্ড জব যেটাকে বলে সেটার কথাই বলছি, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনি অলরেডি ভিসার যে আপনার কন্ডিশন থাকে সেটা ল যেটা থাকে এটা ব্রেক করে ফেলছেন এবং ওই ক্ষেত্রে আপনি জাল কাজ করছেন আর কি, সেটা হচ্ছে ফেক কাজ করছেন। এবং এই ক্ষেত্রে আপনার ইমিগ্রেশনে একটা ল আছে 1971, সেই ল অনুযায়ী আপনার যে লটার নাম হচ্ছে দ্য ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট 2006 এবং দ্য ইমিগ্রেশন রুলস অনুসারে আপনার কিন্তু কঠিন শাস্তির বিধান রয়েছে। এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে আপনার কীভাবে কাজ করতে কী হতে পারে, যেমন ব্রিটেনে যদি অবৈধভাবে আপনি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ইমিগ্রেশন আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে সেটা। এবং এই ক্ষেত্রে যারা অবৈধভাবে কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এই বিধিমালার অধীনে স্টুডেন্ট ভিসা সহ বিভিন্ন ভিসা কাজের শর্ত নির্ধারিত এবং তা লঙ্ঘন করলে আপনার শাস্তি পর্যন্ত হতে পারে। এখানে ডিটেনশন সেন্টার অথবা হচ্ছে আপনার সরাসরি দেশেও পাঠিয়ে দিতে পারে। তো এরকম কিছু আপনার সাথে ঘটে যেতে পারে। হ্যাঁ, এই বিষয়ে একটু মাথায় রাখতে হবে। এখন স্টুডেন্ট ভিসা কাজের শর্তগুলো আপনাদের সবারই জানা আছে যে এখানে মূলত 20 ঘন্টা প্রতি সপ্তাহে কাজ করার মতো আপনার অপশান আছে। বাট আপনার যদি ভ্যাকেশন পিরিয়ড হয়, যেটা এখন ইউকেতে চলছে ডিসেম্বর টাইমটা, অথবা আপনার টার্ম টাইম যখন ফিনিশ হচ্ছে, যেমন ধরেন এপ্রিলে আপনার একটা সেমিস্টার শেষ হবে বা টার্ম শেষ হবে, তখন হচ্ছে আপনি 1 মাসের মতো ইউনিভার্সিটি বন্ধ, অথবা ডিসেম্বর আপনার হচ্ছে টার্ম টাইম পিরিয়ড, এই সময় আপনার ইউনিভার্সিটি বন্ধ, বা দেখা যাচ্ছে অগাস্টের দিকে আপনার 1 মাস ইউনিভার্সিটি বন্ধ। তো এই ক্ষেত্রে যেটা করতে পারবেন আপনি ফুল টাইম কাজ করতে পারবেন, বাট ইউনিভার্সিটি পোর্টাল থেকে অথবা ইউনিভার্সিটি স্টুডেন্ট সাপোর্ট থেকে সরাসরি গিয়ে আপনি একটা লেটার ম্যানেজ করবেন যেখানে এটা লেখা থাকবে যে আপনার এটা হচ্ছে টার্ম টাইম চলছে বা এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনার কোনো ক্লাস নেই, এই টাইম আপনি চাইলে ফুল টাইম কাজ করতে পারবেন। এই ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই যদি আপনার কোম্পানি আপনার প্রতি ততটুকু সদয় হয়। তো হ্যাঁ, এরপর যে জিনিসগুলো থাকে, এখন আপনি অবৈধভাবে কোনো কর্মস্থলে কাজ করে এবং গোপনভাবে যদি কাজ করতে যান এবং সেই বিষয়ে যদি পুলিশ আপনাকে ধরতে পারে তাহলে সেই ক্ষেত্রে কী হবে। ফার্স্ট অফ অল যেটা হতে পারে সবচেয়ে বেশি সেটা হচ্ছে আপনার ভিসা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। হ্যাঁ, আপনার ভিসা বাতিল হতে পারে এবং এর ফলে আপনাকে ব্রিটেন থেকে বের করে দিতে পারে। আচ্ছা, যারা জানেন না, গ্রেট ব্রিটেন মূলত হচ্ছে আপনার ইংল্যান্ড, তারপর হচ্ছে আপনার স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড, সরি ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস, এই 3 দেশকে বলা হয় হচ্ছে গ্রেট ব্রিটেন। এবং নর্দার্ন আয়ারল্যান্ড যখন এটার সাথে যুক্ত হয় তখন হচ্ছে সেটা আপনার কি বলে, সেটা ইউকে বলে, ইউনাইটেড কিংডম বলে। সো ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড আর হচ্ছে আপনার ডেফিনেটলি স্কটল্যান্ড, ইংল্যান্ড। হ্যাঁ, এগুলো তো জানেনই আপনার কোনটা কোনটা এখানে আছে ইউকের আন্ডারে 4টা দেশ। সো এটা ছিল, আমি ভুলবশত আপনাকে ওটা বলে ফেলেছি। আচ্ছা, যাই হোক, সো ভিসা বাতিল হতে পারে। এছাড়া আপনার কী কী হতে পারে, জরিমানা হতে পারে, একটা বড় সড়ো লেভেলের জরিমানা হতে পারে, বা এখানে ছোটো ছোটো জিনিসের কিন্তু বড় বড় জরিমানা। হ্যাঁ, আমি এরপরে গাড়ি ভিত্তিক তথ্যগুলো আসবে তখন আপনি জানতে পারবেন যে কত ছোট কিছুতে কত বড় জরিমানা হতে পারে।
এছাড়া আপনার অভিবাসন নিষেধাজ্ঞাতেও পড়তে পারেন, আপনাকে ইউকে থেকে ব্যান করে দেওয়া হতে পারে 5 বছর বা 10 বছরের জন্য, তখন সেটা আপনার জন্য খুবই টাফ। আর যদি গ্রেফতার হয়ে ডিটেনশন সেন্টারে যান, ও মাই গড, লাইফ ইজ পেইন। এরপর হচ্ছে আপনার যে আপনাকে নিয়োগ দিবে তার কী কী হতে পারে, তার লাইসেন্স পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে। কোম্পানি কতটুকু রিস্কে থাকে জানেন? 90,000 পাউন্ডস পর্যন্ত তারা রিস্কে থাকে যারা আপনাকে ক্যাশ ইন হ্যান্ড জব দেয়। অনেকে বলেন না যে ক্যাশ ইন হ্যান্ড জব আপনাকে 5 পাউন্ড 6 পাউন্ড করে কেন দিচ্ছে, এটা কিন্তু জানা লাগবে আপনার যে কী পরিমাণ কোম্পানির ক্ষতি হয়ে যেতে পারে যদি আপনাকে ক্যাশ ইন হ্যান্ড জব দেয় এবং আপনি ধরা খেয়ে যান। হ্যাঁ, এই জন্য হচ্ছে অনেকে দেখবেন ক্যাশ ইন হ্যান্ড জব আপনাকে দিতেও চায় না। শুধুমাত্র যে কোম্পানি দোষ দেন, তাদের দোষ দেওয়া যাবে না, আপনার ডকুমেন্টসের দরকার আছে। তারপর হচ্ছে এই ক্ষেত্রে আপনাদের অনেক সমস্যা, হ্যাঁ, অবৈধভাবে যদি কাজ করতে চান তাহলে এই সকল আইনি সমস্যা পড়তে পারেন। আপনার ভিসা বাতিল হতে পারে, আপনি বহিষ্কার হতে পারেন ইউনিভার্সিটি থেকে, আপনার আইনত দায়বদ্ধতা থাকতে পারে, ক্রিমিনাল রেকর্ড তৈরি হয়ে যেতে পারে যেটা আন্তর্জাতিকভাবে থাকবে। এবং আপনি জানেন কিনা যে ইউকেতে যদি কোনো ক্রিমিনাল রেকর্ড তৈরি হয় তাহলে সেটা ইউকে 5টা দেশের সাথে শেয়ার করে। একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে ইউকে, একটা হচ্ছে কানাডা, একটা হচ্ছে অস্ট্রেলিয়া, একটা হচ্ছে নিউজিল্যান্ড। এই 5টা দেশ তাদের মধ্যে যত ইমিগ্রেশন রিলেটেড প্রবলেম, ইভেন যত ক্রিমিনাল রেকর্ড আছে সব কিছু শেয়ার করে। সো ইউ আর গন, এটা মাথায় রাখতে হবে। সো এই জন্য আপনার অবৈধ কাজ থেকে ডেফিনেটলি বিরত থাকতে হবে, মোটেও এগুলো করা যাবে না। ওকে, এরপর হচ্ছে আপনার ডিটেনশন সেন্টারের কথা যে বলছিলাম, ডিটেনশন সেন্টার কি? মূলত ডিটেনশন সেন্টার হচ্ছে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার। যেমন কলেজে থাকতে অনেক শুনেছেন না, কলেজে পড়াকালীন সময় যেমন ডিটেনশন সেন্টার থাকে কলেজে, আপনাকে দেখা যাচ্ছে যে আটকে রাখে। ভাই এই জিনিসটা আমি যখন মাইলস্টোন কলেজে পড়তাম তখন প্রচুর প্যারা খেয়েছি ভাই। সো এরকম হয়, আমার 7-8 বছর আগের কথা মনে পড়ে গেল, হোয়াট এভার। সো ডিটেনশন সেন্টারের বিষয়টা হচ্ছে আপনাকে ডিটেনশনে দিবে এবং এইখানে যে জিনিসটা হবে আপনাকে খুবই স্ট্রিক্ট কারাবদ্ধ জীবন যেটাকে বলা হয় সেটাই হবে। এখন ডিটেনশন সেন্টারে আপনাকে আটক রাখা হবে যদি আপনি একটা রুলস ওদের ভঙ্গ করে থাকেন এবং সেটা সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে চলে আসে। এবং এই ক্ষেত্রে আপনার ইমিগ্রেশন অ্যাক্ট 1971 অনুযায়ী আপনাকে যে দেশে অভ্যন্তরীণ অবৈধ অবস্থানরত আছেন সে দেশে আপনাকে কি করে, আটকে রাখার ক্ষমতা তাদেরকে দেয়। তার মানে আপনাকে আটকে রাখতে পারবে। এই ক্ষেত্রে আপনার দেশের সরকার কি বললো না বললো, দে ডোন্ট ইভেন কেয়ার। সো এটা আপনার মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে আপনার ডিটেনশন থাকা ব্যক্তিদের উপর শর্ত এবং সংশ্লিষ্ট নিয়মাবলী নির্ধারণ করে থাকবে। তারপর হচ্ছে আপনার ডিটেনশন সেন্টার অনুযায়ী আপনাকে দেখা যাচ্ছে যে যে ব্যক্তি আপনাকে আটকে রাখলে আপনার নিরাপত্তার দায়িত্বটা সরকার নিবে, বাট সুরক্ষার দায়িত্বটাও তারা নিবে। এদের দেশের ডিটেনশন সেন্টার বাংলাদেশের মতো মোটেও না যে আপনাকে আয়না ঘরের মধ্যে রাখবে, নট লাইক দ্যাট। আপনি যথেষ্ট ভালো থাকবেন, বাট এই ক্ষেত্রে যেটা থাকে বন্দি জীবন কখনোই ভালো হয় না। সো এই ক্ষেত্রে আপনাকে কিছু কাজও করতে হবে। ফরেন জেলগুলোতে যেমন দেখেছেন কাজ করতে হয়, কাইন্ড অফ ডিটেনশন সেন্টারগুলো সেম, জাস্ট এই জেলের সাথে ডিটেনশন সেন্টারে হালকা একটু পার্থক্য থাকে। জেল হচ্ছে একদম ব্যাড একটা থিং, বাট ডিটেনশন সেন্টার কাইন্ড অফ গুড দ্যান দ্য জেল। ওকে, এবং এখানে আপনার কিছু কিছু অধিকার তারা দিবে, যেমন আপনি আটক ব্যক্তি ডেফিনেটলি ইমিগ্রেশন আইন সম্পর্কে আইনজীবী সহায়তা গ্রহণ করতে পারবেন। তারপর হচ্ছে ডিটেনশন সেন্টার থাকার সময় আপনি যদি কোনো ফ্রেন্ডস অথবা ফ্যামিলি থাকে ইউকেতে, তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, ইভেন বাই ফোন ওভার ফোন কথা বলতে পারবেন। আপনার শারীরিক শৃঙ্খলা বা শারীরিক সুরক্ষা ঠিকঠাক মতো আছে কি না NHS-এর মাধ্যমে সেটাও চেক করা হবে, সেটা আপনার জন্য ভালো। তো এই বিষয়গুলো হচ্ছে আপনাকে দিবে। এবং এখানে আটকে কিন্তু সময়সীমা আছে, যেমন ধরেন আপনাকে ডিটেনশন সেন্টারে কিন্তু একবার আজীবনের জন্য রাখা হবে না, একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত রাখা হবে। এবং আপনার যে আইনজীবী থাকবে তারা কিন্তু চাবে যে আপনাকে যেভাবে হোক বাঁচানোর জন্য চেষ্টা করা। হ্যাঁ, সো এটা একটা ফ্যাক্ট। বা ডিটেনশন সেন্টার বুঝতে পারছেন মানসিক একটা প্রেশার থাকে, সো এই বিষয়টা একটু ক্লিয়ার থাকবেন। আর ডিটেনশন সেন্টার আপনি যদি তাদেরকে এরকম একটা মুচলেখা দেন যে হ্যাঁ আপনি দেশে ফিরে যাবেন, তাহলে তারা হচ্ছে আপনার জন্য বিষয়টা ইজি করে দেবে এবং আপনি স্বেচ্ছায় দেশে ফিরতে যে প্রক্রিয়াটা আছে সেটা সহজ করে দেবে। এটা হচ্ছে মূলত ডিটেনশন সেন্টার। এবার আপনি যেহেতু একজন শিক্ষার্থী হিসেবে আসবেন, আপনি সামাজিক যে আচার আচরণগুলো আছে সেগুলো কিন্তু খুব বেশি জানতে হবে। ইউকের একটা কালচার হচ্ছে কি জানেন, কেউ কাউকে থ্যাঙ্কস বলতে ভুলেন। আপনি যখন রাস্তা পারাবেন হঠাৎ করে দাঁড়িয়ে গেছেন, দেখা যাবে যে আপনার সামনে যে গাড়িটা আসছে ও কিন্তু থেমে যাবে, থেমে আপনাকে সিগন্যাল দিবে আপনি চলে যাওয়ার জন্য, তখন তাদেরকে হাত দেখিয়ে থ্যাঙ্কস বলতে হয়। আপনি যদি থ্যাঙ্কসটা না দেখেন, দ্যাটস রুড বিহেভিয়ার। স্টিল এটা কোনো অপরাধ না, বাট আমি আপনাকে জাস্ট বলছি। সো আপনি যদি এই ইমিগ্রেশন আইনের মধ্যে থাকেন, আপনার ডেফিনেটলি ওদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং সব কিছু প্রপার ওয়েতে চলতে হবে। এছাড়া যেটা হতে পারে
যে আপনি ভিসা বাতিল হয়ে যেতে পারে, দেশ থেকে বাধ্য করা হতে পারে। হ্যাঁ, যদি কেউ আপনার নামে কোনো অ্যালিগেশন তোলে যে রেসিজম করছেন, ভাই ইউকেতে রেসিজম হয় এবং আপনাকে ওরা ওরা ভালো লেভেলের রেসিস্ট এবং আপনাকে ওরা মানে রেশিয়াল প্রবলেমের মধ্যে ফেলবে, বাট আপনি করতে পারবেন না, ডেফিনেটলি না। সো ওই ক্ষেত্রে যেটা হবে, আপনার সবার সাথে ভেরি নাইসলি বিহেভিয়ার করতে হবে, ঠিক আছে? সো যদি না করেন তো সেক্ষেত্রে আপনার ভিসা বাতিল হতে পারে, এবং তা যদি দেখে যে আপনার মধ্যে কোনো রুডনেস ছিল, ডেফিনেটলি আপনাকে দেশ থেকে বাধ্য করতে পারে, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একাডেমিক মিসকন্ডাক্ট। দেখেন, অ্যাটেন্ডেন্স ইউকেতে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আপনার বুঝতে হবে। আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হন না কেন, মোস্ট অফ দ্য কেসে যেটা দেখবেন অনলাইন বেসড অ্যাটেন্ডেন্স থাকে, আর স্টুডেন্টসরা একজন দেখা যাচ্ছে যে অ্যাটেন্ডেন্স নিয়ে দেয়, একজন আরেকটা ফ্রেন্ডকে বলে যে ঠিক আছে তুই দিয়ে দিস। অনেকে তো এমনও দেখেছি যে একটা নতুন ডিভাইস কিনা, আলাদা কমন ডিভাইস, যে ডিভাইসে দুটো সিম থাকে, যে একদিন ও আসবে না একদিন ও আসবে না, দুজন প্ল্যান করে থাকে যে ঠিক আছে তুই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিস। সো এরকম কিছু হয়, হ্যাঁ, বাট এটা ক্ষেত্রে আপনার কেয়ারফুল থাকতে হবে। ওয়েদার আপনি একটা কিউআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে অ্যাটেন্ডেন্স দিচ্ছেন, অথবা আপনি ওইখানে ফিজিক্যালি থাকছেন, অ্যাটেন্ডেন্স দ্য মাস্ট। আপনার 80% পর্যন্ত 70% পর্যন্ত অ্যাটেন্ডেন্স থাকা উচিত অন অ্যান অ্যাভারেজ। যদি আপনার অ্যাটেন্ডেন্সে ঝামেলা হয় তো সেক্ষেত্রে আপনি একটা চিপায় পড়ে যাবেন, এবং এই আপনার যেটা বলে হোম অফিস পর্যন্ত এটা রিপোর্ট হয়ে যেতে পারে যদি আপনার ইউনিভার্সিটি আপনার প্রতি হেল্পফুল না হয়। সো সেই ক্ষেত্রে এটা খুবই টেনশনের একটা বিষয়, ঠিক আছে? সো এই বিষয়ে খুব ভালো রাখবেন, ধ্যান রাখবেন যে আপনার যদি সপ্তাহে 2 দিন ক্লাস হয়, আপনি ওই 2টা দিন ভাই ক্লাসের পিছনেই দেন, বাকি দিকে মন্টন দিয়েন না। কারণ এই ক্ষেত্রে যেটা যেটা হতে পারে, আপনি বহিষ্কার হতে পারেন, আপনার ডিগ্রি বাতিল হতে পারে, এবং আপনার নামে একটা ক্রিমিনাল রেকর্ড তৈরি হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল। সামাজিক আইন শৃঙ্খলার ক্ষেত্রেও অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আপনার। যেমন ধরেন যে পাবলিক প্লেসে অশ্লীল আচরণ করা যাবে না, মাদকদ্রব্য ব্যবহার করা যাবে না, কোনো রকম সহিংসতা করা যাবে না। ইউকেতে একটা জিনিস দেখবেন যে আপনি যখন কারোর সাথে কোনো কথা বলবেন না, তাদের ভয়েস হচ্ছে অনেক রেস করে কথা বলে, তারা চিল্লায় চিল্লায় কথা বলে, ব্যাপারটা হচ্ছে এমন। এখন আপনি যদি চিল্লায় চিল্লায় কথা বলেন তাহলে এই ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? নো, নট লাইক দ্যাট। ও আপনার সাথে চিল্লায় চিল্লায় কথা বলতেছে, আপনি ওর সাথে চিল্লায় চিল্লায় কথা বলতেছেন, বাট সাউন্ড বেশি এক জিনিস, রুডনেস আরেক জিনিস। এই দেশে যে যত সাউন্ডে কথা বলবে আপনার সাথে, আপনার সাথে তত সাউন্ডে কথা বলবেন। এখানে গলা উঁচা করা বেদবি না, বাট রুডনেস দেখানো বেদবি, হ্যাঁ? সো ওই জিনিসটা আপনার মাথায় রেখে কথাবার্তা বলতে হবে। কেউ জোরে কথা বলছে, আপনি মিনমিয়া কথা বলছেন, অথবা হচ্ছে টিচারদের সামনে আপনি মিনমিনিয়া কথা বলছেন, ভাই দিস ইজ নট বাংলাদেশ। আপনি বাংলাদেশের মতো ব্যবহার করবেন না এখানে। আপনি আপনার সামনের জন্য ভলিউম যতটুকু, আপনি সেই ভলিউমে কথা বলবেন, সেটা হচ্ছে ফ্যাক্ট। ওকে, সো টু ইনক্রিজ ইউর ভলিউম ইজ নট দ্য রুডনেস, বাট আপনি যদি স্লো মোশনে লোয়ার মোডে কথা বলেন না, আপনাকে দুর্বল ভাববে, আপনার সাথে তেমন একটা ডিলই করবে না ওরা। এটা আপনার মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, এখানে যারা কাপলস থাকে দেখবেন যে, বিশেষ করে ম্যানচেস্টার এই জিনিসটা লন্ডনের চেয়ে বেশি হয়, যে আপনার কাইন্ড অফ চায়নার মতো না ডেফিনেটলি, এতটাও নুডিটি এখানে নেই, বাট যেটা হয় যে আপনার এরপর হচ্ছে যে কিছু অসামাজিক হয়ে যায়, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে আপনাকে নানা রকমভাবে নানা রকম জিনিস আপনি হয়তো ফেস করতে পারেন, বাট ওই ক্ষেত্রে ডেফিনেটলি আপনি ট্রাই করবেন যে যতটুকু পরিমাণ ইগনোর করে চলে আসা যায় এখান থেকে, এগুলো থেকে দূরে থাকবেন। ইউকে গভর্নমেন্ট একটা জিনিসের প্রতি খুব বেশি কেয়ারফুল, দিস ইজ ড্রাগ ডিলিং। হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কেয়ারফুল তারা। ইভেন পুলিশের একটা জিনিস আমি খুবই খেয়াল করেছি, যেটা হয় যে ওরা চায় না যে আপনি অন্য কোনো ক্রাইম করুন, সবগুলো ক্রাইমের ক্ষেত্রে ওরা খুব বেশি ইফেক্টিভ এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাট ইন কেস অফ ড্রাগ ডিলিং, অথবা কেউ যদি ড্রাগ নিয়ে থাকেন, সেটা যে কোনো ধরনের হতে পারে, ওই ক্ষেত্রে তারা হয়তো বা আপনাকে যতক্ষণ পর্যন্ত আপনি কমিট না করছেন মিসইউজ অফ ড্রাগ, ততক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু ওরা ধরবে না। যখনই ওদের হাতে একটা প্রমাণ চলে এসেছে, দ্যাট মোমেন্ট তারা আপনাকে কবজা করে নেবে একদম, এবং আপনি একদম ফেঁসে যাবেন। সো এই ক্ষেত্রে অবৈধভাবে মাদকদ্রব্য ব্যবহার, সেটা খুবই 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 ডেঞ্জারাস একটা থিংস। স্মোক করতে পারবেন না এই দেশে, ব্যাপারটা এমন নয়, স্মোক করতে পারবেন, বাট যেগুলো পাবলিক প্লেস থাকে ওখানে স্মোক খুবই সীমিত। আপনি কোনো যাত্রীবাহী বাসে স্মোক করতে পারবেন না, আপনি বাস স্ট্যান্ডে স্মোক করতে পারবেন না, আপনি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে স্মোক করতে পারবেন না, যেখানে বাজার, সুপার শপ, এইসব জায়গায় আপনি স্মোক করতে পারবেন না। বাট আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, স্মোক করছেন, দ্যাট ইজ নট এ প্রবলেম। ওকে, সো স্মোক করতে গেলেও আপনার জানা থাকা লাগবে। আর ভাই এগুলো খারাপ জিনিস, না করলেই তো ভালো, তাই না? তারপর হচ্ছে এগুলো থেকে দূরে থাকতে হবে। আপনার যে সকল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রাখার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যাকে দেখে আপনার মনে হয় যে সে ড্রাগ অ্যাডিক্টেড, তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এগুলো কোনোভাবেই গুড না, আপনি ফেসে যেতে পারেন।
আর এদেশে পুলিশ ভাই কিছুদিন আগে এখানে একটা ইনসিডেন্ট হয়েছিল আমার বাসার আশেপাশে এবং আমি দেখেছি ওরা হেলিকপ্টার, ড্রোন, তারপর হচ্ছে পুলিশের গাড়ি, সিভিল ড্রেস, মানে কতটুকু সক্রিয় আপনি না দেখলে ভাবতেই পারবেন না। বাংলাদেশে যেমন হয় না, জঙ্গি জঙ্গি সংগঠন মানে জঙ্গি সংগঠক সন্দেহে তারা বাড়িঘর ঘিরে রাখে, কতটুকু সত্য মিথ্যা জানি না, বাট এই দেশে হচ্ছে আপনার তার চেয়ে তো অনেক বেশি অ্যাক্টিভ থাকে তারা হচ্ছে এই সকল বিষয়গুলোতে। যে কোনো ধরনের ইনসিডেন্ট হয়ে গেলে আপনি দেখবেন পুলিশ নাই, বাট যে কোনো একটা ইনসিডেন্ট হয়ে গেলে আধা ঘন্টার ভিতরে কই থেকে সব চলে আসছে আপনি বুঝতেই পারবেন না। সো খুবই কেয়ারফুল থাকতে হবে। ইভেন আপনার আশেপাশে মানুষটা যদি এমন হয় আপনি তার থেকেও দূরত্ব বজায় রাখুন। দিস আর ডিফারেন্ট কান্ট্রি, এখানে আপনার মামা খালু চলে না, সো এখানে কেয়ারফুল থাকতে হয়। এরপরে যে লগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার গাড়ি সংক্রান্ত ল। দেখুন গাড়ি সংক্রান্ত লয়ের বিষয়ে কেন কথা বলতে চাচ্ছি, সামাজিক বিষয়টা বলেছি, স্টুডেন্টশিপের বিষয়টা বলেছি, লাস্টে যে জিনিসটা থাকে হচ্ছে গাড়ি। এখন আপনি যদি এই দেশে আসেন আপনার অন্যতম একটা প্রয়োজনীয় জিনিস হচ্ছে গাড়ি। গাড়ি আপনার প্রয়োজনে লাগবেই, এখানে আসলে ডিনাই করার মতো কোনো ওয়ে নেই। এখন আপনি হন একটা স্টুডেন্ট, আপনি গাড়িতে ডেলিভারি করেন বা হোয়াট এভার ইউ ডু, গাড়ি কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ। বিকজ আপনি যখন গাড়ি ছাড়া একটা ট্রান্সপোর্টেশন ইউজ করবেন সেটা আপনার জন্য খুবই কস্টলি হয়ে দাঁড়াবে, ইভেন খুবই টাফ হয়ে দাঁড়াবে। আর ওয়েদার এখানে বেশি একটা ফ্রেন্ডলি না, সো এটা আপনার জন্য খুবই একটা প্রবলেমের কারণ হয়ে যেতে পারে। সো গাড়ি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যে কোনো স্টুডেন্টই গাড়ি নিয়ে নেয়। এখন গাড়ির ক্ষেত্রে কিছু কিছু জিনিসগুলো আছে খুবই টাফ জিনিস, হ্যাঁ। বাংলাদেশের মতো আপনি আপনার ফ্রেন্ডে গাড়ি চালাতে যাবেন, ডোন্ট ডু দিস ভাইয়া। কারণ আপনার যদি গাড়িতে ইন্স্যুরেন্স না থাকে এবং আপনার আপনার ড্রাইভিং লাইসেন্স যদি ফুললি কম্প্রিহেন্সিভ ফুল ইউকে ম্যানুয়াল লাইসেন্স না হয়, তাহলে আপনি কম্প্রিহেন্সিভ পলিসির আন্ডার থেকেও গাড়ি চালাতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার জন্য এটা খুবই টাফ। এবং আপনি যদি আপনার ফ্রেন্ডের গাড়ি চালাতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে IN10 নামক একটা কনভিকশন আছে, যেটাতে আপনাকে ইউকেতে মূলত একটা ড্রাইভিং লাইসেন্সে 12 পয়েন্ট থাকে, এখান থেকে 6 পয়েন্ট ডিডাক্ট হয়ে যায় এবং আপনার ইন্স্যুরেন্স যেটা থাকে সেটা খুবই আকাশচুম্বী হয়ে যায়, এটা একটা ফ্যাক্ট। সেকেন্ডলি স্পিডিং, যেখানে 30 মাইল পার আওয়ার এখানে লেখা আছে, এখানে আপনার 30 মাইল পার আওয়ারেই গাড়ি চালাতে হবে। এর বেশি যদি স্পিডে আপনি গাড়ি চালাতে চান ইউ আর কট। সো এই ক্ষেত্রে যেটা চেষ্টা করবেন, ইউকেতে যারা আছেন যারা থেকে ভিডিও দেখেন অথবা ইউকের বাইরে থেকে ভিডিও দেখেন, কারণ ইউকে থেকেও আমার কিছু দর্শক ভিডিও দেখেন, আমি দেখি। সো তারা চেষ্টা করবেন, ওএস নামে একটা অ্যাপ আছে। সো ওয়েজের মধ্যে আপনার কোন কোন রোডে স্পিড ক্যামেরা আছে ওগুলোও কিন্তু বলে দেয়, হ্যাঁ। স্পিড ক্যামেরা হেড এরকম একটা সিগন্যাল দিয়ে দেয়। তো আপনি ওই ক্ষেত্রে চেষ্টা করবেন ওয়েজ অ্যাপটা চালানোর জন্য। সেটা গুগল ম্যাপের মতোই খুবই ভালো সাপোর্ট দিবে আপনাকে এবং শর্টেস্ট ওয়েটাই আপনাকে দেখাবে। সো ইন দ্যাট কেস ডেফিনেটলি ওয়েজ আপনি ইউজ করতে পারেন। স্পিড ক্যামেরা থেকে কি সাবধান থাকবেন। যেমন এখন যে গাড়িটা ভিউ আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ফাস্ট চলছে, খুবই বৃষ্টি হচ্ছিল যখন আমি ভিডিওটা করেছি। সো মূলত ড্রাইভিং সিট থেকে এটা স্ট্যান্ডের মাধ্যমে লাগিয়ে রাখা হয়েছে। এবং আরেকটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, আপনি যদি এরকম হয় যে আপনার গাড়ি চালানো অবস্থায়, ধরেন আপনি গাড়ি চালাচ্ছেন না, আপনার গাড়িটা, যেটা হয়েছিল আমার রিসেন্টলি একজনের সাথে, যে উনি বাসার বাইরে নিজের গাড়িতে বসেছিল, সাইড দিয়ে একটা পুলিশম্যান যাচ্ছিলো, উনি মোবাইল টিপছিল। ওনার মিস্টেকটা ছিল এটা যে গাড়ির ইঞ্জিনটা সে স্টার্ট দিয়ে রেখেছিল, পুলিশম্যান যাওয়ার সময় তাকে দেখে ফেলে এবং সেটা একটা প্রুফ হয়ে যায় এবং উনি, আপনার যেটা হয় যে সেলুলার ইউজ করছিল তাই না, তো এই জন্য হচ্ছে এখানে উনি একটা কনভিকশন খেয়ে যায় 3 পয়েন্টসের। সো এরকমভাবে অনেক ঝামেলা হতে পারে। সো আপনার খুব বেশি খেয়াল রাখতে হবে। দেখেন, নাম্বার 1, মদ্যপ অবস্থায় গাড়ি কোনোভাবেই চালানো যাবে না, সেটা যে কোনো কিছু হোক। যদি আপনাকে ওরা ব্রিথালাইজার ইউজ করে এবং এখানে একটা নির্দিষ্ট লেভেলের উপর পায়, সেই ক্ষেত্রে আপনার DR10, DG10 বা DG80-50 এরকম অনেক কনভিকশনস আছে যেগুলো আপনি খেয়ে যাবেন, আপনার লাইসেন্স গন। আপনি মনে করেন যে পরবর্তী 4 বছর আপনি ইন্স্যুরেন্স পাওয়া লাগবে না কম দামে, হ্যাঁ, এটা শেষ। সেকেন্ড যে জিনিসটা হতে পারে, আপনার আপনি গাড়িতে বসেছেন, আপনি সিট বেল্ট ইউজ করেন নাই, আপনি কিন্তু কেয়ারলেস ইউজের আন্ডার পড়ে যাবেন, কনভিকশন খেয়ে যাবেন, আপনার পয়েন্টস চলে আসবে লাইসেন্সে। এরপর হচ্ছে আপনি স্পিডিং করছেন, ওভার স্পিডিংয়ের ক্ষেত্রে আপনার এরকম আইনগত সমস্যা হতে পারে। SP30, SP50 ডিফারেন্ট স্পিডিং আছে এবং আপনার যে ন্যূনতম ফাইন আছে সেটা 60 পাউন্ড, উপরে 100 পাউন্ড, এর উপর আর অনেক আছে। এবং আপনি যদি কেউ 12 পয়েন্ট পর্যন্ত ডিরেক্ট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার লাইসেন্সটা রিভোক হয়ে যায় এবং 6 মাসের জন্য ব্যান খেয়ে যাবেন। এই বিষয়গুলো খুব বেশি মাথায় রেখে তারপর হচ্ছে আপনার গাড়ি চালাতে হবে। যদি কেউ কনভিকশনসের বিষয় প্রপারলি না জানে তাহলে আপনার DVL একটা ওয়েবসাইট আছে, ড্রাইভার্স অ্যান্ড ভেহিক্যাল লাইসেন্সিং এজেন্সি, ওইখানে DVL-এতে গিয়ে চেক করে দেখতে পারেন যে কী কী ঝামেলা আপনার হতে পারে।
মূলত গাড়ির ইন্স্যুরেন্স সংক্রান্ত যত কিছু আছে এগুলো বিষয়ে আমার যে পরিমাণ ট্যালেন্ট আছে আমি ভাই 3 বছর ভিডিও বানাতে পারবো, সমস্যা নেই, কারণ আমি এই লাইনে কাজ করেছি। সো এই ক্ষেত্রে আমি যদি আপনাকে বলি, ডেফিনেটলি আপনি চেষ্টা করবেন যে গাড়ির ক্ষেত্রে যে আইনগুলো থাকে সেগুলো মেনে চলতে। মূলত স্টুডেন্টরা এই 3টার বাইরে কোনো মিস্টেক করে না। তারা ইমিগ্রেশন রুলস ভঙ্গ করে, তারা হচ্ছে স্টুডেন্টশিপ রুলস ভঙ্গ করে, তারা হচ্ছে কার ড্রাইভিং রুলস ভঙ্গ করে। এর বাইরে কোনো কিছু তারা খুব একটা বেশি করে না। সো আই থিঙ্ক আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে এবং হয়তোবা কিছু কিছু পাচ্ছেন, হয়তোবা ঝাপসা ঝাপসাই হোক আপনার আইডিয়া, বাট আপনি আমার ভিডিও থেকে ডেফিনেটলি কিছু কিছু ভালো ভালো আইডিয়া পাচ্ছেন এবং একটা সুন্দর রোড ভিউ এবং ঝুম বৃষ্টি তো উপভোগ করছেনই। সো আমি সবসময় চেষ্টা করি এরকম ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। সো আলটিমেটলি যদি একটা লাইক ঠুকে দেন ভাই, ব্যাপারটা খারাপ হয় না। আর ইনস্টাগ্রামে গিয়ে একটু ফলো করতে পারেন, ইনস্টাগ্রাম আইডিটা যদিও নতুন, বাট আমি ওইখানে সুন্দর সুন্দর স্থাপত্য বা অন্যান্য জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি। হয়তো বা আপনাদের দেখলে ভালো লাগতে পারে বা ইউকেতে আসার যে আপনার একটা চাহিদা সেটা বাড়তে পারে। আলটিমেটলি আজকে এই পর্যন্তই, আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা অলরেডি খুবই লং হয়ে গেছে, আই থিঙ্ক মাই লংগেস্ট ভিডিও এভার, বাট স্টিল আপনি মনোযোগ দিয়ে পুরোটা দেখবেন, আপনার জন্যই বানানো। সো আজ এই পর্যন্তই, আর বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।